আসসালামু আলাইকুম। তালেবান পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরের দিন কাবুলে বিমান হামলা পাকিস্তানের। গাজায় যুদ্ধবিরতি কার্যকর, তবে কতদিন টিকবে তা নিয়ে সংশয়। নেতানিয়াহু বলেছেন, হামাস নিরস্ত্র না হলে যে কোনো সময় হামলা চালানো হবে। চীনের বিরুদ্ধে আবার শুল্ক যুদ্ধ শুরু। ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত ১০০% শুল্ক আরোপের ঘোষণা। বিডিবিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা হক। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। আফগানিস্তানের কাবুলে ও পাকতাকিয়া অঞ্চলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবারের এই বিমান হামলা নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক আবারও বড় ধরনের তিক্ততায় মোড় নিল। আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তান তালেবান টিটিপি প্রধান নূর ওয়ালিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। তবে তালেবান সরকার বলেছে নূর ওয়ালি নিরাপদে রয়েছেন। কাবুল সহ দুটি এলাকায় পাকিস্তানের হামলার কথা স্বীকার করেছেন তালেবান সরকার মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তবে পাকিস্তানের পক্ষ থেকে বৃহস্পতিবারের হামলা বিষয়ে কোনো আনুষ্ঠানিক দাবি করা হয়নি। পাকিস্তান আর্মি মুখপাত্র আহমেদ শরীফ বলেছেন, আফগানিস্তান পাকিস্তান তালেবানকে আশ্রয় দিচ্ছে। আফগানিস্তানে পাকিস্তান তালেবানদের ঘাঁটি রয়েছে, সেখান থেকে তারা পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। এ কাজে আফগানিস্তানকে সহায়তা দিচ্ছে ভারত। এ বিষয়ে যাবতীয় প্রমাণ রয়েছে পাকিস্তানের কাছে। বৃহস্পতিবার পাকিস্তান আফগানিস্তানে হামলা চালিয়েছে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আহমেদ শরীফ বলেন, পাকিস্তানের মানুষের নিরাপত্তার জন্য আমাদের যা করণীয় আমরা করে যাব। 2021 সালের আগস্টে আমেরিকানদের হটিয়ে ফের দেশটির ক্ষমতা দখল করে তালেবান সরকার। তাদের প্রতি অনেক নমনীয় নীতি অবলম্বন করেন পাকিস্তানের তখনকার ইমরান খান সরকার। কিন্তু ইমরান খানের পর শাহবাজ শরীফ ক্ষমতায় আসার পরপরই আফগানিস্তানের তালেবান সরকারের প্রতি কঠোর অবস্থান নেয় এবং পাকিস্তানপন্থী তালেবানদের ঘাঁটি লক্ষ্য করে আফগানিস্তানে হামলা চালাতে শুরু করে। পাকিস্তানে রয়েছে তালেবানদের সশস্ত্র গ্রুপ, যা টিটিপি নামে পরিচিত। তাদের লক্ষ্য আফগানিস্তানের ন্যায় যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা দখল করা এবং তালেবান স্টাইলে সরকার প্রতিষ্ঠা করা। পাকিস্তানের অভিযোগ, টিটিপিকে মদদ দিচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। আফগানিস্তান সীমান্তে রয়েছে টিটিপি সহ পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের অনেক ঘাঁটি। টিটিপিকে সন্ত্রাসী আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত রয়েছে পাকিস্তানে। তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি 6 দিনের সফরে যেদিন দিল্লিতে পা রাখেন, সেদিনে পাকিস্তানে হামলা করে কাবুলে। এ ঘটনাকে কাকতালীয় হিসেবে নয়, বরং পাকিস্তানের পরিকল্পিত হামলা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। 2021 সালে পুনরায় ক্ষমতায় আসার পর তালেবান সরকারের এটি প্রথম উচ্চ পর্যায়ের ভারত সফরের ঘটনা। ভারত ছিল তালেবান সরকারের ঘোর বিরোধ। তালেবানদের বিরুদ্ধে জঙ্গি আর ইসলামী সন্ত্রাসী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে অনেক অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়েছে ভারত। কিন্তু সেই ভারতের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করছে তালেবান সরকার। একে ভালোভাবে দেখছে না পাকিস্তান ও চীন। ভারতের সাথে তালেবান সরকারের এ ঘনিষ্ঠতাকে বিশ্লেষকরা তালেবানদের ভ্রান্ত নীতি হিসেবে দেখছেন, কারণ ভারত কখনো নিজের স্বার্থ ছাড়া তালেবানদের স্বার্থ দেখবে না। পাকিস্তানের অভিযোগ, ভারত তালেবানদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে মরিয়া হয়ে চেষ্টা করছে, আর সে ফাঁদে পা দিয়েছে তালেবান সরকার। তালেবানদের সাথে ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ করার অন্যতম লক্ষ্য হল পাকিস্তানের মধ্যে সন্ত্রাসী, জঙ্গিবাদ ও নাশকতা সৃষ্টি করা। তালেবান সরকারের সহায়তা নিয়ে তারা বর্তমানে ফিতনা খারিজি নামক এক সন্ত্রাসী সংগঠনের জন্ম দিয়েছে এবং তাদের মাধ্যমে সন্ত্রাসী হামলা চালাচ্ছে পাকিস্তানে। এসব বিষয় নিয়ে পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক ক্রমে তিক্ত থেকে তিক্ততর হচ্ছে। চীন তার ভৌগোলিক, অর্থনৈতিক সহ বহুমুখী স্বার্থে চাচ্ছে পাকিস্তান আফগানিস্তান সুসম্পর্ক বজায় থাকুক। কিন্তু ভারতের ষড়যন্ত্র আর তালেবান সরকারের হঠকারী আর ভ্রান্ত নীতি এ ক্ষেত্রে বাধা হিসেবে বিরাজ করছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানকে চাপে রাখার জন্য তালেবান সরকার তার দেশে পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের মদত দান এবং এক্ষেত্রে ভারতের সহায়তা গ্রহণের নামে তালেবান সরকার যা করছে তা তাদের জন্য কখনোই মঙ্গলজনক হবে না। প্রকাশিত খবর অনুযায়ী আমির খান মুত্তাকির ভারত সফরের মাধ্যমে ইতোমধ্যে কাবুলে ভারতের পূর্ণ দূতাবাস খোলার সম্মতি দিয়েছেন। 2001 সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান দখলের পর সেখানে যুক্তরাষ্ট্রের সহায়তায় সোনার সংসার পেতেছিল ভারত। বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে কয়েক হাজার কোটি টাকা। কিন্তু 2021 সালে যুক্তরাষ্ট্রের বিদায়ের সাথে সাথে ভারতকেও পালিয়ে আসতে হয় আফগানিস্তান থেকে। ভেস্তে যায় সেখানে তাদের বিশাল সব প্রকল্প আর নানামুখী কার্যক্রম। যুক্তরাষ্ট্র ও ভারতের বিদায়ের পর আফগানিস্তানে অবস্থান পাকাপোক্ত করে চীন ও রাশিয়া। পাকিস্তানেরও গুরুত্ব বাড়ে মধ্য এশিয়ায়।
এই অবস্থায় যুক্তরাষ্ট্র ও ভারত আবার আফগানিস্তানে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। বস্তুত বিনিয়োগের নামে ভারত আফগানিস্তানে ফিরে আবার পাকিস্তান ও চীনের বিরুদ্ধে নানা ধরনের অপকৌশল বাস্তবায়ন করতে চায়। তাছাড়া সে দেখাতে চায় ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আফগানিস্তানে তাদেরও উপস্থিতি রয়েছে, কারণ এটি এখন পরিষ্কার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন আফগানিস্তান, পাকিস্তান থেকে ইরান পর্যন্ত দীর্ঘ নেটওয়ার্কের মাধ্যমে স্থলভাগে ভারতকে ঘিরে ফেলেছে। এই দুরবস্থা কাটিয়ে উঠতে ভারত তাদেরই ঘোষিত জঙ্গি আর ইসলামী সন্ত্রাসী তালেবানদের সাথে এখন দোস্তি প্রতিষ্ঠায় মরিয়া। তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর ভারত অনেক দিন ধরে গোপনে বা ব্যাকডোরে তালেবানদের সাথে যোগাযোগ করতে থাকে। এরপর প্রকাশ্যে ভারতের বিভিন্ন কর্মকর্তা কাবুল সফর শুরু করে। এবার ভারত সফর শুরু করল তালেবান পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার থেকে গাজায় হামলা বন্ধ করেছে ইসরায়েল। শুরু হয়েছে ইসরায়েলি সেনা প্রত্যাহার। নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছে হাজার হাজার ফিলিস্তিনি। গত মার্চ মাসে গাজা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর এই প্রথম একটি দিন গাজা পার করল ইসরায়েলের হামলা ছাড়া। ইসরায়েলের সংসদে পাশ হয় গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্ব। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেন। নেতানিয়াহু বলেন, এখন থেকে 72 ঘন্টার কাউন্টডাউন শুরু হলো। 72 ঘন্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। নেতানিয়াহু বলেন, হামাস যদি সম্পূর্ণ নিরস্ত্র না হয় তাহলে আমরা আবার গাজায় হামলা চালাবো। হামাস যদি নিরস্ত্র না হয় তাহলে আমরা পুরোদফা সেনা প্রত্যাহার করব না। যুদ্ধবিরতি চুক্তি হোক বা না হোক, আমরা হামাসকে নিরস্ত্র করবই। হামাস যদি স্বেচ্ছায় নিজেদের নিরস্ত্রীকরণ করে তবে ভালো, আর যদি না করে তবে তা হবে তাদের জন্য খুবই কঠিন। আমরা গাজাকে সম্পূর্ণ হামাসের অস্ত্রমুক্ত একটি এলাকায় পরিণত করব। ইসরায়েল আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, তারা গাজায় এখনও যেসব এলাকায় অবস্থান করবে তার কাছাকাছি যেন কোনো ফিলিস্তিনি না আসে। নেতানিয়াহুর এই ঘোষণার পর যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনেই গাজায় সশস্ত্র হামাসকে দেখা গেছে। এর মাধ্যমে তারা বোঝাতে চাচ্ছে তারাই এখনও গাজা নিয়ন্ত্রণ করছে। নেতানিয়াহুর হুমকি অনুসারে হামাস যদি সম্পূর্ণ নিরস্ত্র না হয় তাহলে গাজায় ফিরে আসা ফিলিস্তিনিদের জীবন আবার জাহান্নামে পরিণত হতে পারে, কারণ যে কোনো সময় ইসরায়েল হামলা চালাবে তাদের উপর। বিভিন্ন কারণে গাজা যুদ্ধ পুরোপুরি বন্ধ হওয়া নিয়ে এখনও গভীর সংশয় রয়ে গেছে, কারণ ইসরায়েল হামাসকে পুরোপুরি নিরস্ত্রীকরণের দাবি করলেও এই বিষয়ে হামাসের সম্মতি আদায় করা সম্ভব হয়নি। অপরদিকে ইসরায়েলও গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করছে না। তাছাড়া হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, গাজা শাসনের ক্ষেত্রে তারা সেখানে টনি ব্লেয়ারের নেতৃত্বে কোনো বিদেশি অভিভাবকত্ব মানবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় আর যুদ্ধ হবে না, কারণ দুই পক্ষই এখন ক্লান্ত। ট্রাম্প বলেছেন, আগামী সোমবার তিনি মিশর সফর করবেন। সেখানে গাজা বিষয়ে মিলিত হবেন জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, ইতালি, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে। চীনের বিরুদ্ধে আবার বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প তার ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, চীন থেকে পণ্য আমদানির ক্ষেত্রে অতিরিক্ত 100% শুল্ক আরোপ করতে যাচ্ছেন তিনি, আর সেটা কার্যকর হতে পারে 1 নভেম্বর থেকে। অতিরিক্ত 100% শুল্ক আরোপ করা হলে চীনা পণ্য আমদানির ক্ষেত্রে শুল্কের পরিমাণ দাঁড়াবে 130%। শুক্রবার ট্রাম্পের এই ঘোষণার পর আবার টালমাটাল অবস্থা দেখা দেয় দেশটির শেয়ার বাজার সহ অনেক ক্ষেত্রে। ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের ডাওয়ের মূল্য পতন ঘটে 2%, S&P 500 এর শেয়ার পতন ঘটে 2.5% এবং টেক জায়ান্ট নাসদাকের শেয়ারের মূল্য পতন ঘটে 3.5%। নতুন শুল্ক যুদ্ধের ফলে ব্যাপক অস্থির হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি, কারণ যুক্তরাষ্ট্র বর্তমানে ব্যাপকভাবে নির্ভরশীল চীনা রেয়ার আর্থ পণ্যের উপর। চীনা রেয়ার আর্থ ছাড়া অচল হয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্রের স্মার্টফোন সহ অনেক ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন। যুক্তরাষ্ট্র বর্তমানে সারা বিশ্ব থেকে যত পণ্য আমদানি করে তার 30 ভাগের বেশি আমদানি করে চীন থেকে। এই অবস্থায় চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ফলে দেশটির সাধারণ মানুষের জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে দাম বৃদ্ধির কারণে। ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেন। পাল্টাপাল্টি শুল্ক আরোপের প্রতিযোগিতায় চীনের বিরুদ্ধে তিনি 145% পর্যন্ত শুল্ক আরোপ করেন। তবে পরবর্তীতে তা ট্রাম্প স্থগিত করে চীনা সব পণ্যের উপর 30% শুল্ক কার্যকর করেন। কিন্তু শুক্রবার তিনি আবার নতুন করে চীনের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ ঘোষণা করলেন।
আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।